প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। প্রিয় দর্শক, অরেঞ্জ ইকোনমি বা এটাকে ক্রিয়েটিভ ইকোনমিও বলা হয়, তো এটা আসলে বাংলাদেশে অবস্থাটা কি? এটার বাংলাদেশে আসলে এই পরিস্থিতিতে আমরা দেখছি যে মার্কেটটা গ্রো করছে, কিন্তু আসলে সরকারের খুব একটা অ্যাটেনশন, কোনো গভর্নমেন্টেরই ওইভাবে অ্যাটেনশন নাই, এবং আসলে এটার প্রতি যে একটা কাঠামোগত পরিবর্তন দরকার, এটারে মেইন স্ট্রিমে আনা দরকার, তো এই ধরনের বিষয়গুলো আমরা দেখছি যে আসলে নেই। তো ইন্টারেস্টিং একটি টপিক যে অরেঞ্জ ইকোনমি বাংলাদেশে কী অবস্থায়, এগুলো নিয়ে টিভিএসে আজকে বিস্তারিত একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, লিড রিপোর্ট। রিপোর্টটি করেছেন টিভিএসের রিসার্চ ডিপার্টমেন্টের হেড মহসিন ভুইয়া। সো দর্শক, আমরা মহসিনের সাথে আলাপ করব এবং অরেঞ্জ ইকোনমি কী জিনিস এবং বাংলাদেশের পরিস্থিতি কী, এগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মহসিন, স্বাগতম আপনাকে। ধন্যবাদ সাজ্জাদ ভাই। আচ্ছা, এই যে দর্শকদের জন্য অরেঞ্জ ইকোনমিটা কী জিনিস আপনি একটু যদি বলেন। আচ্ছা, অরেঞ্জ ইকোনমি হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ, যেখানে হচ্ছে আর্টস থাকবে, ফ্যাশন ইন্ডাস্ট্রি থাকবে, কালচার ইন্ডাস্ট্রি থাকবে, মিউজিক থাকবে, ফ্যাশন থাকবে, অ্যানিমেশন থাকবে, ভিডিও গেমস। এই ডাইভার্সিফাইড কালচার ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে বেসিক্যালি অরেঞ্জ ইকোনমি হয়। আচ্ছা, তো বাংলাদেশে এটার কি অবস্থান এখন? বাংলাদেশের আমরা বিবিএস এর ডেটা হচ্ছে দেখেছি, বিবিএস এর ডেটা বলছে যে বাংলাদেশে গত ফিসক্যাল ইয়ারে প্রায় 9,000 কোটি টাকার উপরে হচ্ছে কন্ট্রিবিউট করেছে অরেঞ্জ ইকোনমি, বা আমি যদি বলি আরও স্পেসিফিক করে আর্ট, রিক্রিয়েশন অ্যান্ড কালচারাল সেক্টর। এবং এই গ্রোথটা হচ্ছে খুবই হাই। আমি যদি কম্পেয়ার করি ব্যাক ইন আরও 5 বছর বা 6 বছর আগে, তখন হচ্ছে প্রায় 3,000 কোটি টাকার মতো ছিল, এখন সেটা হচ্ছে 9,000 কোটিতে এসছে, হুইচ ইজ হিউজ। এত গ্রোয়িং একটা ইকোনমি, প্রায় 3 গুণের মতো হয়েছে। এবং পাশাপাশি যদি দেখি আমি এমপ্লয়মেন্টের সাইড, বা রিসেন্টলি হচ্ছে বিবিএস গত মাসে হচ্ছে ইকোনমিক সেন্সাস রিপোর্টটা রিলিজ করেছে, এবং সেখানে ফাইনাল রিপোর্টটা রিলিজ করেছে, সেখানে দেখতে পেলাম যে আমরা আর্টস, ক্রিয়েশন অ্যান্ড কালচার, রিক্রিয়েশন অ্যান্ড কালচারের মধ্যে হচ্ছে এই সেক্টরে প্রায় 1,10,000-এর উপর হচ্ছে মানুষজন কাজ করছে, যা কিনা হচ্ছে ব্যাক ইন 2014 আর 13-এর দিকে হচ্ছে মাত্র 33,000 মানুষজন কাজ করতো। ইন্টারেস্টিংলি প্রায় 287% গ্রোথ। সো এই সার্চ বা এই নাম্বারসগুলো কিন্তু ইন্ডিকেট করে যে এই মার্কেটটা গ্রো করছে, এই মার্কেটটা হচ্ছে মার্কেট আছে বাংলাদেশে, কাজ করছে। জিডিপির পার্সেন্টে কি কন্ট্রিবিউশন? জিডিপি পার্সেন্টেজে খুব বেশি কন্ট্রিবিউশন না, বাট ইটস নিয়ারলি 0.17%, বাট এর গ্রোথ নমিনাল প্রাইসে ইটস হিউজ। যে বললাম যে আপনাকে প্রায় 9,000 কোটি টাকার মতো হচ্ছে কন্ট্রিবিউট করছে জিডিপিতে। তো এটা আসলে এই সেক্টরটা যেটা আপনার রিপোর্টে আছে যে সরকারের আসলে এই সেক্টর নিয়ে কোনো পলিসি নাই, বা তাদের আসলে কোনো সাপোর্ট বা কোনো কিছু আসলে ইনফ্যাক্ট মানে অ্যাটেনশনটাই কম। রাইট। তো এটা আসলে এই অ্যাটেনশন নাই, এইরকম পরিস্থিতি আপনারা মানে কি পেলেন আপনি এইসব বিষয় নিয়ে? সো বেসিক্যালি সাজাদ ভাই, অনেস্টলি স্পিকিং, মানে প্রত্যেকটা দেশই হচ্ছে ডিসাইড করে যে তার ইকোনমি কিভাবে গ্রো করবে, যে কোনো একটা সেক্টরকে সে প্রায়োরিটাইজ করে। বাংলাদেশ হচ্ছে ব্যাক ইন 1990-তে হচ্ছে সে আইএমজি-কে পিক করেছে, আইএমজির জন্য বেশ কিছু পলিসি নিয়ে এসেছে। স্টিল আমাদের সবকিছু ফোকাসড আরএমজি। এক্স্যাক্টলি, স্টিল আওয়ার ব্যাকবোন ইজ আরএমজি। এখন আমি যদি 2026 সালে এসে চিন্তা করি যে আমার ইকোনমি সাইজ হচ্ছে প্রায় $450 বিলিয়ন বেশি, এবং এত লার্জেস্ট একটা, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমি সাউথ এশিয়ার মধ্যে যদি বলি, আরও স্পেসিফিকলি সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন টার্মস অফ জিডিপি সাইজ, যেখানে এত সেক্টর আছে। আমাদের লেদার আছে, আমাদের হচ্ছে জুট ছিল, আমাদের হচ্ছে টেক্সটাইল আছে, অনেক সেক্টর আছে। সো এখন হচ্ছে বেসিক্যালি সময় যে অরেঞ্জ ইকোনমিকে হচ্ছে প্রায়োরিটাইজ করা, যেটা হচ্ছে গত বছরগুলোতে আমি প্রায় ডেটা দেখলাম যে বাজেটে কেমন প্রায়োরিটাইজ ছিল। বাজেটে হচ্ছে আমি লাস্ট 15 ইয়ার্সের ট্রেন্ড দেখলাম, সেটা হচ্ছে বিলো 1% ছিল ডেভেলপমেন্ট বাজেটে ক্রিয়েটিভ ইকোনমিতে শেয়ার। আমি যদি আরও স্পেসিফিক করে বলি যে কালচার মিনিস্ট্রি অফ ইউথ, দেন হচ্ছে রিক্রিয়েশন অ্যান্ড কালচারের জন্য যে 3টা মিনিস্ট্রি হচ্ছে ডেডিকেটেডলি কাজ করে ডেভেলপমেন্টের জন্য, সেখানে হচ্ছে বিলো 1% ছিল। সো এই নাম্বারটা কিন্তু ইন্ডিকেট করছে যে আমাদের আসলে কখনোই এরকম পলিসিতে বা ইকোনমিক ফ্রেমওয়ার্কের মধ্যে এরকম প্রায়োরিটি সেক্টর ছিল না ক্রিয়েটিভ ইকোনমি। আপনার ইন্ডিয়ার বিষয়টা এনেছেন, ইন্ডিয়া এই অরেঞ্জ ইকোনমি নিয়ে কি করছে? ইন্টারেস্টিং কেস এখানে সাজাদ ভাই, সেটা হচ্ছে ইন্ডিয়াতে
রিসেন্টলি লাস্ট ফেব্রুয়ারিতে বেসিক্যালি হুম। ওদের ইউনিয়ন বাজেট, ন্যাশনাল বাজেট হচ্ছে হুম। তারা অ্যানাউন্স করে। সেখানে Right. হচ্ছে ওখানকার ফাইন্যান্স মিনিস্টার তারা অ্যানাউন্স করে অরেঞ্জ ইকোনমিকে অ্যাড্রেস করে যে তারা বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। হুম। তারা হচ্ছে স্কুলে এবং কলেজে হচ্ছে অ্যানিমেশন কন্টেন্ট ক্রিয়েশন হাব বানাবে এবং এবং আরো এই মানে এই সেক্টরটাকে এক্সেলেট করার জন্য আরো বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। যেমন হচ্ছে তারা আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি 2022 সালে ওদের জার্নিটা শুরু হয় 2022 সাল থেকে। 2022 সাল হচ্ছে তারা অ্যানিমেশন ক্রিয়েশনের জন্য একটা টাস্ক ফোর্স করে। হুম। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি নামটা স্পেসিফিক্যালি বলতে পারছি না, বাট একটা টাস্ক ফোর্স করে 2022 সালে এপ্রিলে, যেটা রিপোর্টটা পাবলিশ হয় হচ্ছে রিসেন্টলি ডিসেম্বরের 2025-এর রিপোর্টটা রিলিজ হয় এবং সেখান থেকে ধরেই হচ্ছে তারা কাজ করছে এবং আচ্ছা। এবং সেই রেকমেন্ডেশনগুলো নিয়ে কি করা উচিত, কিভাবে ফ্লারিশ করা উচিত, কিভাবে মার্কেটটা আরো এক্সপান্ড করা উচিত, সেই পলিসিগুলোকে নিয়ে হচ্ছে তার বাজেটে হচ্ছে তারা ফর্মালি হচ্ছে তারা লঞ্চ করে, ইনিশিয়েটিভসগুলো নেয়। এবং আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম যে তারা প্রায় 15,000 স্কুলে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব বানাচ্ছে বা ল্যাব স্থাপন করছে এবং কলেজেও হচ্ছে সেই জিনিসগুলো থাকবে, টু ফ্লারিশ অ্যানিমেশন, কমিক্স অ্যান্ড ভিডিও গেমস, এই জিনিসগুলোতে। রাইট, তো So- ওরা তো ভালো একটা পরিকল্পনা রাইট নিয়ে এগোচ্ছে। Massive পরিকল্পনা। তো এই ব্যাপারে আসলে বাংলাদেশেরও করা উচিত, আমরা মনে করি যে অবশ্যই, বিকজ হ্যাঁ। সময়ই এখনকার তো এরকমেরই। এখনকার বাচ্চারা তো আসলে খুব ছোট সময় থেকে এই জিনিসগুলো Exactly, বুঝতে পারে, হ্যাঁ। ওদের নার্চার করা গেলে এই ফিউচারে এগুলো তো গ্লোবালি অনেক বড় মার্কেট। অনেক বড় মার্কেট। ইভেন আমি শুধুমাত্র ভিডিও গেমস, এ তো ভাই মানে হান্ড্রেডস অফ বিলিয়ন্স ডলারের মার্কেট। সো এগুলো তো ধরতে হবে, ইউ আর রাইট। তো এখানে ধরেন যে আপনি একজন ইকোনমিস্টের সাথে কথা বলেছেন, আমাদের দেশে এটা হচ্ছে না কেন, তারা কি বলছেন, আর কি করতে হবে আসলে, কি বলেছেন উনি? ওনাদের কথা অনুযায়ী আমি যদি সামারাইজ করি ভাই, সেটা হচ্ছে ওনারা বলছে যে এই সেক্টরটাকে ফর্মালাইজেশনে আনতে হবে। হ্যাঁ, আমি যদি একটু ফর্মাল পলিসি আন্ডারে নিয়ে আসি বা ইকোনমিক ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসি, তাহলে হচ্ছে এই সেক্টরটাকে আমি বুঝতে পারবো, ট্র্যাক রাখতে পারবো, অ্যাসেস করতে পারবো যে কোন দিকে যাচ্ছে, কারা কাজ করছে, কেমন ট্রানজ্যাকশন হচ্ছে, ভলিউম কেমন, মার্কেট সাইজ কেমন, কার পটেনশিয়ালিটি কেমন আছে, কোন সেক্টরে কোন ইনসেন্টিভ বা কোন পলিসিগুলো নিলে তারা রিওয়ার্ডেড হবে, ওই জিনিসগুলো হচ্ছে তারা ফোকাস করছে যে হ্যাঁ, গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ সাম প্রায়োরিটিস ফর দিস পার্টিকুলার সেক্টর। সো এটা হচ্ছে ফার্স্ট ইস্যুস। অ্যান্ড অ্যামং আদার্স ইস্যুস তারা বলছে যে রুট লেভেল থেকে যদি কিছু করা যায়, রুরাল থেকে যদি কিছু পটেনশিয়াল আর্টিস্ট বা যারা হচ্ছে ট্যালেন্ট আছে তাদেরকে যদি নার্চার করা যায়, ওরকম ইনিশিয়েটিভ যদি গভর্নমেন্ট থেকে না হয়, স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। আমি এখানে অবশ্যই মেনশন করবো, গভর্নমেন্টে কিন্তু ম্যাসিভ নেটওয়ার্ক আছে, ট্রেনিং সেশনের, ট্রেনিং প্রোগ্রামগুলোর পুরো মানে রুট লেভেল থেকে আরবান এরিয়া সব জায়গায় হচ্ছে তাদের এই নেটওয়ার্কটা আছে। সো এই নেটওয়ার্কটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে রুট লেভেল থেকে এই ট্যালেন্টসগুলো আসবে এবং ফাইনালি হচ্ছে আমাদের এই ইকোনমিটা হচ্ছে গ্রো করবে এবং আরো স্ট্রং হবে। রাইট। তো এখানে এই যে নতুন সরকার, বিএনপি 2-2.5 মাস কেবল হলো যে সরকার গঠন করেছে, তারা কিছু উদ্যোগ নিয়েছে, আপনি আপনার রিপোর্টে মেনশন করেছেন। কি আসলে করেছে, কি উদ্যোগ নিয়েছে তারা? বেসিক্যালি অনেস্টলি স্পিকিং 3 মাসের মাথায় বা 2.5 মাস হয়েছে অলমোস্ট, আপনি বলেছেন 3 মাসের মাথায় একটা একটা ইকোনমির জন্য বাজেট প্রিপেয়ার করে, কিন্তু ইটস এ হিউজ টাস্ক ভাই। মানে এটা অবশ্যই মানতে হবে আমাদের জন্য। বাট এরই মধ্যে তারা যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে, সে ফর এক্সাম্পল তারা স্পোর্টসের টিচার হচ্ছে আবার নিয়োগ দিচ্ছে স্কুলে, মিউজিক টিচার হচ্ছে নিয়োগ দিচ্ছে, তারপর হচ্ছে স্পোর্টস অ্যাথলেটসদের জন্য স্পোর্টস কার্ডের হচ্ছে ইনিশিয়েটিভের কথা বলা হচ্ছে। তারপর নতুন করে স্পোর্টস হচ্ছে আলাদা আরেকটা কামব্যাক বলা যায় যে স্কুলে বাধ্যতামূলক করছে। রাইট ভাই, যে ক্লাস 4 এন্ড অনওয়ার্ডস মনে হয় যে স্পোর্টস একটা ম্যান্ডেটরি সাবজেক্ট থাকবে বা ম্যান্ডেটরি ক্রিয়েটিভ আইটেম থাকবে। সো এই জিনিসগুলো কিন্তু ভালো উদ্যোগ, মানে আমি বলতে চাই, এখানে আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই, বিএনপির ম্যানিফেস্টোতে কিন্তু তারা বলেছে যে প্রায় 50 লাখের মতো প্রায় 5 লাখের মতো হচ্ছে তারা জব ক্রিয়েশনের প্ল্যান করছে ক্রিয়েটিভ ইকোনমি থেকে, এবং 1.5% অফ জিডিপি হচ্ছে কন্ট্রিবিউট করবে এই ইকোনমি, হুইচ ইজ গ্রেট। এই প্ল্যানটা যদি ইমপ্লিমেন্ট করতে যায়, এবং আমরা যে স্টেজটা এখন দেখছি, যে স্টেজে তারা হচ্ছে আগাচ্ছে, বাজেটে হচ্ছে তারা হয়তো বা প্রিপারেশন নিচ্ছে যে হ্যাঁ, প্রায়োরিটাইজ করবে আর্টস, ক্রাফটস, মিউজিক, ফিল্মস, এই জিনিসগুলো হয়তো প্রায়োরিটাইজ করবে। সো করা উচিত অ্যাকচুয়ালি, আমি জানি না বাজেটে কীভাবে হচ্ছে, বাট করা উচিত।
এবং এই জিনিসগুলো যদি তারা করে, তাদের যে প্ল্যান 5 লাখ জব এবং 1.5% অফ জিডিপি, which is really achievable. রাইট। অর্থমন্ত্রী কি বলেছেন এই ব্যাপারে, আপনার রিপোর্টে উল্লেখ করেছেন? অর্থমন্ত্রী গত মাসের শেষের দিকে ইআরএফ এর একটা প্রোগ্রামে তিনি ছিল, প্রি বাজেট ডিসকাশনের মধ্যে। উনি হচ্ছে সেখানে অ্যাকনোলেজ করেছে যে হ্যাঁ, ক্রিয়েটিভ ইকোনমিকে বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিগুলোকে হচ্ছে আমরা ফ্লারিশের জন্য বেশ কিছু পলিসি নিব। আমরা হচ্ছে যেই সেক্টরগুলো আছে, সে ফর এক্সাম্পল মিউজিক, আর্টস, দেন হচ্ছে ক্রাফট, এই জিনিসগুলোতে অবশ্যই ফোকাস করব। তারা হচ্ছে এই জিনিসগুলো হিন্ট দিয়েছে, উনি হিন্ট দিয়েছে বেসিক্যালি। সো এটাও হচ্ছে মানে ভেরি গুড নিউজ ফর আস। রাইট। সো আমরা আশা করি আসলে সরকার যেহেতু তাদের বিএনপির ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল এবং অর্থমন্ত্রীও বিষয়টা অলরেডি মেনশন করেছেন, এবং যেটা আপনার মাধ্যমে আমরা জানলাম, দর্শক জানলো যে স্কুলে মিউজিক টিচার, স্পোর্টস টিচার এবং স্পোর্টস ম্যান্ডেটরি করা, তো এগুলোই আসলে সব ক্রিয়েটিভ ইকোনমি। সো আমরা আশা করি আসলে এই সেক্টরটা আরও গ্রো করবে, এরকম ইনফর্মাল না থেকে এটারে আরও ফর্মালাইজ করা, এবং লোকজন আসলে যাতে এনকারেজ ফিল করে। সো মহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম অরেঞ্জ ইকোনমি বা ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে, এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।